জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে বললেন প্রধান উপদেষ্টা। 12 অক্টোবর থেকে 4,90,00,000 শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। হঠাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় লুৎফুজ্জামান বাবর। আমি নিজেও বাধ্য হয়ে একসময় ঘুষ দিয়েছি বললেন অর্থ উপদেষ্টা। বিলুপ্ত করা হচ্ছে এনসিপির গণতান্ত্রিক ছাত্র সংসদ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাকসু নির্বাচন। বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আনল চীন। নেপাল বিক্ষোভে হওয়া সহিংসতাকে অপরাধ বললেন সুশীলা কার্কি, তদন্তের ঘোষণা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, জুলাই সনদ থেকে বের হওয়ার কোনো উপায় নেই। যে সমঝোতার রাস্তা শুরু করেছি তা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এই সমঝোতায় আসতেই হবে। আমি হয়তো গায়ে জোরে বলছি, কিন্তু কথাটা ফেলে দেওয়ার উপায় নেই। ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের নবযাত্রার সুযোগ দিয়েছে। এর একমাত্র সমাধান সমঝোতার পথে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা। তিনি বলেন, নানান যুক্তি থাকতে পারে, কিন্তু সমাধানের পথে থাকতে হবে। অনেকের মনে কষ্ট হতে পারে, কিন্তু পরে শান্তি আসবে, দেশ শান্তি পাবে। দেশের শান্তি বড় শান্তি। বিতর্কের মধ্যে থেকে গেলে সেটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। 12 অক্টোবর থেকে 4,90,00,000 শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। 12 অক্টোবর থেকে পরবর্তী 10 দিন ঢাকা সহ সারা দেশের জেলা উপজেলা পর্যায়ে স্কুল কলেজে টিকাদান কার্যক্রম চলবে। পরবর্তীতে 1 নভেম্বর থেকে পরবর্তী 10 দিন ইউনিয়ন পর্যায় সেন্টারগুলো থেকে টিকা দেওয়া হবে। গত 1 আগস্ট থেকে সারা দেশের স্কুল কলেজগুলোতে এই বিষয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। এই ওয়েবসাইটে জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে শিশুদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। যাদের এই রেজিস্ট্রেশন থাকবে টিকাদানে, তারা 12 অক্টোবর থেকে যে কোনো সেন্টারে গিয়ে টিকা দিতে পারবে। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত সেন্টারগুলোতে শিশুরা টিকা দিতে পারবে। হঠাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় লুৎফুজ্জামান বাবর। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সেখানে যান। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বাবর। 2004 সালের 21 আগস্টের গ্রেনেড হামলা মামলায় 2012 সালের 18 মার্চ তারেক রহমানের সঙ্গে বাবরের নামও আসামির তালিকায় যুক্ত হয়। 2018 সালের 1 অক্টোবর এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে 2024 সালের 1 ডিসেম্বর হাইকোর্ট তাকে খালাস দেন। 2025 সালের 16 জানুয়ারি সব মামলা থেকে খালাস পেয়ে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। উপদেষ্টা হওয়ার আগে একসময় বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, আমি নিজেও একসময় নিরুপায় হয়ে ঘুষ দিয়েছি, যাতে কাজটি সময় মতো হয়। বলেছি এটা চা নাস্তার টাকা। মানুষ এসব দুর্নীতি থেকে মুক্তি চায়। আপনারা মানুষকে সেবা দিন। মানুষ ভালো সেবা পেলে সেবার মূল্য দিতেও কৃপণতা করবে না। আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাড়তি অর্থ আদায়ের জন্য ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করার কোনো মানে নেই। সরাসরি ভালোভাবে কাজ করলে মানুষ স্বচ্ছন্দে একই অর্থ দেবে। ভালো সেবা দিলে মানুষ তার মূল্য দিতে আপত্তি করবে না। কাদের বাকেরের গণতান্ত্রিক ছাত্র সংসদ বিলুপ্ত করা হচ্ছে। ভরাডুবি হওয়ায় জাতীয় নাগরিক পার্টির নির্বাহী কাউন্সিলের সভায় হতাশা প্রকাশ করেন অধিকাংশ কেন্দ্রীয় নেতা। পর্যালোচনায় উঠে এসেছে রাজনৈতিক অভিজ্ঞতার অভাব, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একপাক্ষিক আচরণ এবং প্রচারণায় কৌশলগত নানা ত্রুটি থাকলেও মূলত অভ্যন্তরীণ বিবাদ এবং গ্রুপিং এর কারণেই বাকশাসীর এমন ভরাডুবি হয়েছে। এনসিপি সূত্র জানায়, কাদের এবং বাকের দুজনই চরমভাবে ছাত্রদের মধ্যে সমর্থন হারিয়েছেন। এমনকি বিতর্কিত বক্তব্য দিয়ে নিজেরা গ্রুপিং করেছেন। এর মধ্যে আব্দুল কাদের প্রায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অন্যান্য নেতাদের কটাক্ষ করেন। এসব কারণেই দ্রুত সময়ের মধ্যেই বাকশাস পুনর্গঠন এবং এই ছাত্র সংগঠনটির নাম ও কাঠামো বিলুপ্ত করে নতুনভাবে কার্যক্রম শুরু করবে এমন আভাস পাওয়া গেছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সাকসু নির্বাচন নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। আগামী 2-3 দিনের মধ্যেই গঠন করা হবে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, সাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সর্বশেষ হয়েছিল 1997 সালে। এর আগে 1993 সাল থেকে 3 বার সাকসু নির্বাচন হয়েছে। 28 বছর ধরে সাকসু অচল রয়েছে। বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আনল চীন। নতুন প্রক্রিয়া অনুযায়ী আবেদনকারীদের অনলাইনে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। এজন্য চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আবেদন জমা দেওয়ার পর প্রাথমিক পর্যালোচনার ফলাফল ওয়েবসাইটেই পাওয়া যাবে। যদি ফলাফলে সংশোধন বা পরিপূরক নথি সরবরাহের কথা উল্লেখ থাকে, তবে তা দ্রুত সংশোধন বা জমা দিয়ে পুনরায় আবেদন করতে হবে। এছাড়া যদি ভিডিও সাক্ষাৎকারের সময়সূচি আসে, তবে আবেদনকারীকে নির্ধারিত তারিখে দূতাবাসে গিয়ে সাক্ষাৎকার দিতে হবে। যদি প্রাথমিক পর্যালোচনায় আবেদন অনুমোদিত হয়, তবে আবেদনকারী বা তাদের প্রতিনিধি পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র জমা দেবেন। এই সময় বায়োমেট্রিক তথ্য ও ভিসা ফি জমা দিতে হবে। তবে 14 বছরের কম বয়সী, 70 বছরের বেশি বয়সী, গত 5 বছরে আঙ্গুলের ছাপ দেওয়া আবেদনকারী বা শারীরিক কারণে যারা আঙ্গুলের ছাপ দিতে অক্ষম, তাদের জন্য এই প্রক্রিয়া প্রযোজ্য হবে না। নেপালে বিক্ষোভ হওয়া সহিংসতাকে অপরাধ বললেন সুশীলা কার্কি, দিলেন তদন্তের ঘোষণা। জেনজি বিক্ষোভ চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগকে দেশের বিরুদ্ধে অপরাধমূলক কাজ বলে অভিহিত করেছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি দোষীদের বিচারের আশ্বাস দিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহ নির্বাচনের প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। এমনকি মাত্র 27 ঘন্টার বিক্ষোভে যে পরিবর্তন এসেছে তা আগে কখনো দেখেননি বলেও মন্তব্য করেছেন কার্কি।